মার্কাজ আমার মাদ্রাসা, ভালোবাসার ফুল দেয় যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নাহর বুল, কোরআন সুন্নাহর বুল। মার্কাজ আমার মাদ্রাসা, ভালোবাসার ফুল দেয় যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নাহর বুল, কোরআন সুন্নাহর বুল। তুমি যে নওদাপাড়ার ছাত্র, যেখানেই যাবা তোমার চেহারায়, তোমার কথায়, তোমার আচরণে প্রমাণ হবে। দেয় যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নাহর ইনশাআল্লাহ আল্লাহর গায়েবী মদত তোমরা পাবে, কোনো অবস্থাতে পরাজিত হবে না। বিজয়ী হওয়ার জন্যই মুমিনের জন্ম হয়েছে। মার্কাজের শিক্ষকদের সম্মানে তোমারও সম্মানিত হবে ইনশাআল্লাহ। যোগ্য শিক্ষক সারা জীবন স্মৃতির ভাস্বর হয়ে থাকেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যারা গোল্ডেন পেয়েছো, তারা আজকে সবচেয়ে সবাইকে মন চাচ্ছে গোল্ডেনগুলি একটু দেখি, তোমাদের উন্নত ভবিষ্যৎ কামনা করি। কিন্তু গোল্ডেন কখন হয়? যখন সেখানে সিলভার থাকে। কোরআনে যেখানে জাহাব কথা আসছে, সেখানে ফেদ্দা কথা আসছে। সোনা এবং রূপা, রূপা থাকলে সোনা চেনা যায়। এজন্য এখানে রূপার সংখ্যা বেশি, সোনার সংখ্যা দুটা। এখানে যেমন গোল্ডেন সম্মানিত, জীবনের সকল স্তরে যেখানে তুমি যাবা, সেখানে তোমার যোগ্যতার মাপকাঠি শুধু ডিগ্রি হবে না, মেধাও লাগবে, সে সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু লাগবে। আর এখন দুর্নীতির যুগ, এখন মেলা সুপারিশ লাগে, টাকা পয়সাও কত আমরা শুনতে পাই। অতএব এখন যোগ্যতা যে মূল্যায়ন আছে দেশে, তো আমাদের চোখে যা পড়ে, যেগুলো আমি অন্ততপক্ষে আমার জীবনে যা দেখছি, আমি যোগ্যতার মূল্যায়ন খুবই কম হয়েছে। তবু একটা বিষয়ে পরিষ্কার, আল্লাহ যার ভাগ্যে যা লিখে রাখছেন সেটা হবেই, কারো তোষামত করাও লাগবে না। যে মেধাটুকু আল্লাহ দিয়েছেন, এই মেধাটুকুই আমার পুঁজি, এবং যে ভাগ্যলিপি আমার জন্য লিখিত হয়েছে, সেই ভাগ্যই আমার পুঁজি। কিন্তু আশা থাকতে হবে বড়। ফার্স্ট ক্লাস আশা করলে তুমি সেকেন্ড ক্লাস পাবে। কোনোদিন কোনো ছেলে বলে না যে আমি গোল্ডেন পাবো না, অতএব আমি ভালো করে লিখবো না। প্রত্যেক খাতা ভালো করেই লিখে, এটাই স্বাভাবিক। যারা গোল্ডেন পেয়েছো, তাদের ভবিষ্যৎ যেন গোল্ডেন হয়, আমরা সেই দোয়া করি। আর যারা গোল্ডেন পাওনি, তারা হতোদ্যম হয়েও না, তোমরা তাদের চাইতে আরও বড় হও, সেই দোয়া করি। চিন্তা কোনো কারণ নাই। এক মার্কের জন্যই বহু বড় বড় মানুষই বড় কিছু হতে পারেননি, যেটা আমি প্রায় বলেছিলাম, এর আগেও বলছি। আর শুধুমাত্র প্লাস পাওয়া, এ প্লাস পাওয়া, গোল্ডেন পাওয়াটাই মেধার একমাত্র মাপকাঠি নয়। এ বিষয়ে আমি তোমাদেরকে বলি, কমপক্ষে দিনে 7 ঘন্টা পড়বা। ক্লাসের পড়া যথেষ্ট নয়, এর বাইরে আরও বহু পড়া আছে। জ্ঞান অর্জনের কোনো ক্ষেত্র নির্দিষ্ট নাই। ছোটোবেলায় আমরা যা লেখাপড়া শিখেছি, মসজিদে বসে, আমার জীবন কেটেছে মসজিদেই। দাখিল, আলেম, ফাজিল পর্যন্ত আমি মসজিদে পড়াশোনা করেছি। আব্বার কাছে থাকতাম। লজিং নাম কষ্ট ছিল, খাওয়ার টাইমে ডাকতো, তখন যেতাম, খেয়ে আসতাম।
কিন্তু থাকতাম মসজিদে। তো মসজিদে বসে কী করতে হয়, সেখানে তো অন্য কোনো খেলাধুলা করা যায় না। মসজিদে থাকা মানে সবসময় দর্শ তাদরিস ইবাদত, এই তো কাজ। আর সেই কারণে লেখাপড়ার প্রতি একটা ন্যাক দারুণভাবে আমার মধ্যে তৈরি হয়েছে। এমনকি জেলখানা গিয়েও এক রাত্রে একটা বই লিখে ফেলেছে। একটা বই আছে না, এক রজনীর উপহার, দেখছো না? ওর তো কোনো ভালো জায়গা না, কষ্টের জায়গা। রাত 11:40 এসে জমাদার বলছে, স্যার কাল সকাল 6টার সময় রওনা দিতে হবে গাইবান্ধা কারাগারে। বাজে তখন 11:40 রাত। সেই সময় সে নোটিশ দিয়ে গেল সকাল 6টার সময় রওনা দিতে হবে গাইবান্ধা কারাগারে। এই তো আমাদের জীবন সেখানে ছিল। তার মধ্যেও এই লেখাপড়া করতাম। কারাগারে গিয়ে সন্ধ্যা 7:30টায়, 5টার মধ্যে বন্ধ। তো বন্ধ হয়ে গেলে তারা খাওয়া দাওয়া জোটে না। ওই সময় গিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে গাইবান্ধা কারাগারে, পুরনো কারাগারে। এত ভিড়, দ্বিগুণ তিনগুণ বন্দি সেখানে। কেউ আড় হয়ে শুয়েছে, কেউ চিত হয়ে শুয়েছে। আড় হয়ে শুলে তাকে বলে রুই ফাইল, আর চিত হয়ে শুলে তাকে বলে কাতলা ফাইল। 4 ঘন্টা শুইতে হবে, 4 ঘন্টা দাঁড়াতে হবে। এই করে গিয়ে রাত কাটে, শীতের রাত, ফেব্রুয়ারি মাস। তো আমার পালা পড়ে গেলো এমন সময়, তখন সব বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া হলো না। ওরা সম্মান করে বললো, স্যার আপনি শোন, আমরা দাঁড়িয়ে থাকি। এটা কি হয়? নিজের আরামের জন্য কাউকে বলা যায় তুমি ওঠো? আমি এই প্রস্তাব মেনে নেয়নি। বলে তামাম রাত দাঁড়িয়ে থাকলাম। আমার জীবনে যত কবিতা আরবি মুখস্থ আছে প্রায় সব বারবার রিপিট করেছি ওই দিন। হামাসা বাবুল আদমের কবিতা, তারপর আপনার কী বলে ওটাকে, কী পড়ে আমরা ফাজেলে কৃফান আপকে, কি এটা মোয়াল্লাকার কবিতা, নামে খুব কবিতা ভালো লাগতো। আর মক্কামাতে হারারি, ওটা গদ্য সাহিত্য, কিন্তু আসলে আমরা পদ্যই মনে করি। তুসর ফলসান তুই হে আলা বিরজিন তাই হে তখতার কাসরান তুলি হে আলা বিরজিন তুলি হে। শুনলে মনে হয় সব একই রকম, কিন্তু আসলে কিন্তু প্রত্যেকটা শব্দ আলাদা। এগুলো মুখস্থ বলতে থাকে, মানে এই করে করে তাও রাত কাটিয়েছে। ফজর হলো, সবাই উঠলো, ফজরের সালাতে ইমামতি করলাম, দর্শ দিলাম, সবর ও সালাতের উপদেশ দিলাম। এবারে আমাকে অন্যত্র নিয়ে গেল হাসপাতালে। হাসপাতালে গেলে একটু ভালো থাকা যায়। এখানে তুমি ভালো লেখাপড়া করলে তোমাকে এটাও মনে রাখতে হবে যে এই মার্কাজ থেকেই বিনা অপরাধে আমাদেরকে জঙ্গি বলে ধরে নিয়ে গেছে। এটা তো তোমার ভাগ্যও তো হতে পারে। তোমরা যেখানেই যাও, যে কোনো অবস্থায় থাকো, মোকাবেলা করার যোগ্যতা অর্জন করতে হবে। সব জায়গায় সুন্দর বিছানা পাওয়া যাবে না। বগুড়া কারাগারে গেছি, তো সন্ধ্যার পরে 3টা কম্বল দিয়ে চলে গেল। বলে স্যার একটা বিছান, আর একটা ভাঁজ করে বালিশ বানান, আর একটা গায়ে দেন, শীতকাল। রক্ষী বদলে 3 ঘন্টা পর এবার একজন কারারক্ষী আসলো, বাড়ি হলো 12 রসিয়া, চেনো? এদিকে চাপাইতে, অনেকে চেনো তোমরা। ওইখানে মসজিদটা আমাদের করা ট্রাস্টের পক্ষ থেকে। ওই বাড়ি, ওই মসজিদের পার্শ্ববর্তী একজন প্রতিবেশী, সেই এখন কারারক্ষী হিসাবে তার ডিউটি পড়েছে আমাদের ওই রুমে। আমাকে ওই অবস্থায় দেখে চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। বলে কি, আপনি আমাদের গ্রামে মসজিদ করে দিয়েছেন, বন্যার সময় আমাদের গ্রামের মহিলারা ওই মসজিদের দোতলায় উঠে, মানে ছাদে উঠে আশ্রয় নিয়েছিল, আর আজকে আপনার ভাগ্যে এই। ওই যে কান্নাটা তার কাল হয়ে গেল।
আর পুরো 3.5 বছরের কারা জীবনে আমি তার চেহারা দেখিনি। আর আমার প্রতি সহানুভূতি যে কোনো ব্যক্তিকে রাখতো না। প্রচণ্ড মশার মধ্যে আর পাশে পুরনো ফাটা প্লাস্টারের মধ্য দিয়ে বড় বড় পিঁপড়া যাচ্ছে। আমি ভাবলাম পিঁপড়া যদি ডিস্টার্ব করি ও তো উল্টা আমাকে কামড় দেবে। একদিকে মশার কামড়, একদিকে পিঁপড়ার কামড়, দুই কামড় যদি শুরু হয়ে যায় তাহলে তোমার বাস করাই যাবে না। আমি পিঁপড়াদের গায়ে হাত দিয়ে নেই যে ওরা অন্তত আমার পক্ষে থাক, কিছু বলে নেই। ওরা যাচ্ছে ওদের মতো, আর মশার কাছ তো কামড়ানো। এই পরিবেশ তো তোমার ভাগ্য হতে পারে। তাহলে ভালো ছাত্র হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পথে মেহনত করার যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ নওয়াদাপড়া মার্কাজ এদিক দিয়ে জিহাদের মার্কাজ বলা যায়। সব ধরনের অভিজ্ঞতা এখানে আমাদের আছে। কিন্তু এই দোয়া করবো না যে তোমাদেরকে এই কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হতে হোক, কিন্তু হতেও তো পারে, বলা তো যায় না। কোন অবস্থায় যেন তোমাদেরকে পদস্খলিত না করতে পারে। রাজশাহী কারাগারে রাখলো, রাজশাহী কারাগারের সবচেয়ে নিকৃষ্ট সেল যাকে বলা হয় 6 সেল। কোনো মতে 3 জন তো থাকা যায় না, আমাদের 4 জন থাকতে তো সালাইফ হতো মোটা মানুষ। কিছু করার নেই, সারা রাত বসে বসে দর্শের মধ্যে দাঁড়িয়ে বসে সালাতের মধ্যে কাটাতে হয়েছে। মশার কামড় খেতে হবে। তোমাদের একটা মশার কামড় দিলে তো সে এলাকায় আর থাকবে না, মশারি টাঙাতেই হবে, কয়েল জ্বালাতেই হবে। বিনা কয়েলে বিনা মশারিতে থাকার মতন যোগ্যতা অর্জন করতে হবে। দৈহিক যোগ্যতা যাই থাকে না কেন, মানসিক যোগ্যতার বড় যোগ্যতা। যদি মনের জোর না থাকে তোমার, তো কিছু করতে পারবে না। আর লেখাপড়ার মেজাজ রাখতে হবে, বই পেলে ছাড়বে না। তোমার খেয়াল কিন্তু আমি যখন মসজিদে আসি, কোনো কাগজ পড়ে থাকলে আমি উঠাই, কাউকে দিয়ে হলে উঠাই সরাই দিই, যে কাগজ খবরদার দেবো না, কারণ ওই কাগজে অনেক কিছু লেখা আছে, ওটা বিদ্যা। আমার আব্বা প্রায় বলতেন, খবরদার কোনো কাগজ দেবো না, কাগজটা তোমার বিদ্যা। এই কাগজ তোমার ভবিষ্যতের বাহন। রিমান্ড বোঝো? রিমান্ড মানে নির্যাতন, কারাগারের ভাষায় রিমান্ড। আমাকে 1 মাস রিমান্ডে রাখছিল। প্রথম 20 দিনের রিমান্ডের প্রথম দিন আমার জন্য খাবার নিয়ে আসছে, তো বাটি ঢেকে নিয়ে আসছে একটা কাগজ দিয়ে, কাগজটা অর্ধেক ঝোলে ভিজে গেছে। ওইটাই আমি পড়া শুরু করলাম ওই অবস্থা। তো অ্যাসিস্ট্যান্ট যিনি মানে ওই রিমান্ডের যিনি সহকারী নেতা, স্যার এই কাগজটা ফেলে দিন। আমাদের না, রাখো, ওর মধ্যে অনেক কিছু জানার আছে। স্যার এখানে আপনি কী ফেলেন? আপনি পড়ে দেখেন, এটা যুগান্তরের সম্পাদকীয় লিখতেছে, রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ইউনূসের হত্যাকাণ্ডের বিষয়ে জানতে গেলে বন্দি ডক্টর গালিবকে জিজ্ঞেস করলে অনেক কিছু পাওয়া যেতে পারে। দেখলে কী লেখা এখানে? আমার বিরুদ্ধে ব্যাপক প্রচার চলছে তখন, তো যুগান্তর পত্রিকার সম্পাদকীয় কলামে লিখছে। এত ডাহা মিথ্যা কথা। এটা পেলাম কোথায়? ওই গোস্তের বাড়ি ঢাকার যে কাগজ দিয়ে, ওই কাগজে লেখা, সেটা কাগজ পরে ফেলে দিলাম। লাকিলি ঢাকা কারাগারে আমার সঙ্গে দেখা যুগান্তরের যিনি পরিচালক সালমা হক, একে আপনাকে ঢাকায় নুরুল ইসলাম বাবলু নাকি বলুন নাম। আমি একদিন সকালে হাঁটছি, দেখি দূরে একজন লোক একাকী হাঁটছে। তো আমরা সবাই মিলে, আমার সঙ্গে সব চলে, আমি তো সমাজ করা লোক, একা চলাফেরা আমার হয় না। বাইরে বেরোলে আর যাকে জায়গায় পাই আমার কাছে আসতে একটু সংকোচ বোধ করে, যেহেতু আমি বয়সে বড়, শিক্ষক মানুষ, ইউনিভার্সিটির প্রফেসর বলে সবাই সম্মান করে। আর ওরা সব ছেলে মানুষ, আসামি, সব ডেকে নিয়ে আসতাম, কাছে আসতাম, আমার সঙ্গে অনেক উপদেশ পাইতো তারা।
আচ্ছা ওই একা লোকটা হাঁটছে কে? স্যার বুঝতে পারছেন না, এই যে ঢাকার সেই বিশাল বড় লোক নুরুল ইসলাম, দৈনিক যুগান্তরের মালিক। আরেকটা যেন কিসের মালিক উনি, কি যেন যমুনা ফিউচার পার্কের মালিক। এই নাম তো আমি জানি। কদিন আগে পত্রিকা দেখলাম 1200 কোটি টাকা তিনি ট্যাক্স দিয়েছেন। যে ট্যাক্স দেয় 1200 কোটি টাকা, তার কত টাকা মালিক সে? তো ওর এই দুর্দশা কেন? চলে আমি যাবো। তো না স্যার আমরা যাবো না, আপনি যান। গিয়ে সালাম দিলাম, নাম বলার সঙ্গে সঙ্গে চিনি ফেলেছি। নাম তো সবাই চেনে, ওনার পত্রিকা দিয়ে আমার নাম আসছে। বলে আচ্ছা, আপনার পত্রিকায় সম্পাদকীয় কলামে আমার নামে এইভাবে কেন লিখলেন যে প্রফেসর ইউনূস হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য যদি ডক্টর গালিবকে জিজ্ঞেস করা যায় তো পাওয়া যাবে? একদম 2 হাত জোড় করে ক্ষমা চাওয়া শুরু করলে, স্যার স্যার আমি কিছুই জানি না, ওই সম্পাদকরা কী লেখে না লেখে, আমি হলাম ব্যবসায়ী বলুন, দেখি কাগজ কটা বিক্রি হলো, আমি ওসব পড়াশোনা করি না। সে মালিক কিন্তু পড়ে না। কথাটা বিশ্বাস করলাম, কারণ আমরা তো বুঝতে পারছি এমনি তাহারিক বের করে আমরা মাসে একটা পত্রিকাতে সব পুরো পত্রিকায় পড়ার সময় আমাদের হয় না। আর তো দৈনিক পত্রিকা অত পড়বে কখন? ওই যে ধমকটা খাইলো, বলে আপনি কি গরিব মানুষ? আপনি এই জিন্সের প্যান্ট পরেছেন কতদিনই পুরানো, আর এই স্পঞ্জ স্যান্ডেলটা ক্ষয়ে গেছে দেখতে পাচ্ছি একেবারে, আর এই জামাটা হাফ শার্ট গায়ে দিয়ে আসছেন তা কতদিনই পুরোনোটা ঠিক নাই, আপনার কিছু নেই? হ্যাঁ ভাই কিছু লজ্জা দেবে না ভাই, আজকে দেখা আসলে আমি বলবো যে কাল যেন 1 সেট কাপড় পাঠাই দেয়। বুঝলাম তার অভ্যাসটাই ওই, একটা স্পঞ্জ স্যান্ডেল ক্ষয় হতে কতদিন সময় লাগে? কি অত সহজে হয় নাকি? অথচ ওইটা পরেই লোকটা জীবন কাটাচ্ছে। অভ্যাস বড় জিনিস। তুমি যে নবদা ছাত্র, যেখানেই যাবা তোমার চেহারায়, তোমার কথায়, তোমার আচরণে প্রমাণ হবে। এখানে আন্দোলনের মার্কাজ। আন্দোলন বলতে বুঝো, আন্দোলনের তারাই থাকে যারা সবসময় আন্দোলনমুখী, সংস্কারমুখী। তাদের প্রতিটি পদক্ষেপ হয় সংস্কারমুখী। যেখানেই দেখা যায় শিরিক সেখানেই প্রতিবাদ, যেখানে বেদাত সেখানেই প্রতিবাদ, যেখানে সামান্য কিছু ত্রুটি দেখা যায় সেখানে উপদেশ, ভাই এটা করবেন না, তিনি যেই হোক না কেন। এই যে সংস্কারমুখী মেজাজটা গড়ে তোলার চেষ্টা করুন। ডিগ্রি ইনশাল্লাহ সবাই নেবে, এটা বড় জিনিস না। বড় জিনিস হলে নিজের মেজাজটা গড়ে তোলা, আন্দোলনমুখী মেজাজ গড়ে তুলতে হবে। যেসব মেয়েরা আজকে রেজাল্ট ভালো করেছে আমরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি। মেয়েদের ভবিষ্যৎ কি 2 দিন পরে শ্বশুর বাড়ি যাওয়া, আর ছেলেদের ভবিষ্যৎ একটু দেরিতে শ্বশুর বাড়ি যাওয়া, এই তো ফারাক। শ্বশুর বাড়ি সবাই যায়, কিন্তু সেখানে কে নিয়ে যেতে হবে? 51 ভোটের এমপি, বাংলাদেশের ইতিহাসের নাম করা এমপি একজন। রোহনপুরের ছেলেরা যদি কেউ থাকে তারা চিনবে, নাও চিনতে পারে, কারণ তোমাদের বয়স তো খুবই কম। তার বাড়িতে আমাদের একটা মেয়ের বিয়ে হয়েছে, যে মেয়েটা আমার বাসায় এসে প্রতি সপ্তাহে মঙ্গল করে পড়াশোনা করত, সপ্তাহে তালিম বৈঠকে বসত। ইতিমধ্যে মেয়েটার বিয়ে হয়েছে, রাজশাহী কলেজের ছাত্রী, ইন্টারমিডিয়েট অনার্স পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে। ওখানে যে তার বাড়িতে দেখে আলমারি ভরা মওদুদী সাহেবের বই, আর তো এমন খেপছে, নতুন বউয়ের শ্বশুরবাড়ি গেলে শহরের সবাই পায়ে হাত দিয়ে সালাম করবে না, পায়ে হাত দিয়ে সালাম করেনি বড় অপরাধ। আর যেই প্রথমে গালাগালি শুরু করেছে যে আপনি আহলে হাদিস না, আপনার বাড়িতে মওদুদী বই কেন, ও তো হানাফি, এখানে আমার স্যারের বই থাকবে, মানে আমার কথা বলছে। ও যা নিয়ে গিয়েছিল আমাকে অ্যারেস্ট করলো, তো তারপরে আমি জুতের প্যাকেটের মধ্যে করে কিছু বই এখান থেকে পাচার করেছিল, যাতে এই বইগুলো লুটপাট না করে পুলিশে। ওইগুলো নিয়ে ওইখানে দিয়ে দিয়েছে, বলি সব বই হঠাৎ।
আহলে হাদিসের ঘরে বেদাতের বই কেন থাকবে? তো উনি সেদিন মন্তব্য করেছিলেন, বাপ রে বাপ, গালের সাগর একটা ছোট্ট মেয়ের এই তেজ, না জানি মানে মার্কাজের ছেলেদের কত বা তেজ। কথা বুঝছো? এই মানসিক জোশ থাকতে হবে, মানসিক বল থাকতে হবে। আমি চোর নই, বাটপার নই, আমি মানুষের কল্যাণ কামি, যেখানে যাবো কল্যাণ করবো, অকল্যাণের ধারে কাছে আমার নেই। ইনশাল্লাহ আল্লাহর গায়েবী মদত তোমরা পাবে, কোনো অবস্থাতে পরাজিত হবে না। বিজয়ী হওয়ার জন্যই মুমিনের জন্ম হয়েছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউ ইন কুনতুম মুমিনিন, এটা আল্লাহ বলেছেন না? তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হতে পারো। আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার বিশ্বাসী। অন্যেরা শিরক বিদআত সবই করে, আমার জীবনে কোনো শিরক বিদআত হয়নি। এই মার্কাজে কখনো শিরক বিদআত হয়েছে তোমাদের নজরে পড়েছে? দেখছো এই মার্কাজের সেক্রেটারি সাহেব তোমাদের কোনো শিরক বিদআত করার জন্য বলেছে কখনো? কোনো শিরকি ছুটি আমরা দেই না, বেদাতের ছুটিও আমরা দেই না, নববর্ষের ছুটি আমরা দেই, ধারে কাছে আমরা নেই। অথচ নববর্ষের জন্য সরকার উল্টে টাকা দেয়, শিক্ষকদের বেতনের সঙ্গে যোগ করে দেয় 1 মাসের বেতন, যাতে নববর্ষ করে। আমরা বলি বাবা টাকা নেও দাও, তো সরকারি টাকা, কিন্তু নববর্ষ করো না। বর্ষবরণ, বর্ষাবরণ, চৈত্র সংক্রান্তি, যত হিন্দুয়ানি প্রথা এদেশে চলছে, এই মার্কাজে সব কোনোদিন হয় না। এটা আহলে হাদিস আন্দোলনের মার্কাজ। এই মার্কাজের সবসময় পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোচনা হয়, সেই অনুযায়ী নিজের জীবন গড়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের ছাত্রদেরকে এই আদর্শের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। তোমাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর আমাদের উপদেশটা মনে রেখো, লেখাপড়ার অভ্যাস করো। হাতের লেখা খারাপ, ভালো করতেই হবে। গত বোধহয় বছর 5 আগে সাতক্ষীরা এক সম্মেলনে গেছিলাম, চিলড্রেন্স পার্কে। তো মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান, এখন তো মেয়র বলা হচ্ছে, আশরাফ সাহেব, উনি এসে স্টেজে বসছেন মানে চেয়ার ছাড়াই বসছেন। আমি চেয়ারে বসা, আমি তো লজ্জায় নেমে বসলাম। উনি 75 বছরের বিরুদ্ধে মানুষ, আমি তো ইয়ং ম্যান। লজ্জা পেয়ে গেছে যে আপনি প্রধান অতিথি, আপনি চেয়ারতে নামলেন, নামলেন আপনার সম্মানে, আপনি এই শহরের চেয়ারম্যান, আপনি নিচে বসবেন, কোনো মতে চেয়ারে বসছেন না, আমি কী করে এখানে বসি? তারপরে বলছেন, দেখেন আমি আমার ওস্তাদের আপনি ছেলে, এই সম্মানে কিন্তু আমি নিচে বসছি। তার মানে আমার ওস্তাদ হলেন আপনার আব্বা। আজকে আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছি, এই সমস্ত পাওনা তার। কীরকম? দেখেন আমার হাতের লেখা ছিল খুবই খারাপ, লিখতে মানে আঙুল ভেঙে যেত, এত খারাপ। সে ক্লাসে গেলে গেলে মার খাওয়া লাগতো। তো একদিন উনি আমাকে বললেন, দেখো আশরাফ, তুমি যদি আগামীকালকে হাতের লেখা ভালো করে না আনতে পারো, তো 2 আঙুলের মাঝখানে উড পেন্সিল ঢুকাই দিয়ে পটকে আঙুল ধরে ভেঙে দেবো। এই যে ভয় পাইলাম, সর্বনাশ, কালকে গেলে তো আঙুল ভেঙে দেবে, তো 2টো আঙুল ভাঙলে আমি চলবো কী করে? এই ভয়ের তামাম রাত খালি লিখেছি, লিখে লিখে হাতের লেখা অনেক ভালো হয়ে গেছে। পরের দিন কেউ বাহাবা দিলেন, ওই যে লেখা ভালো হলো এখনো পর্যন্ত, এবং আমার লেখা ভালো, এবং তার ওই স্মৃতি আমি ভুলতে পারি না কোনোদিন। এরকম উস্তাদ আমার জীবনে কোনোদিন পায় নাই। আদর্শ শিক্ষক নইলে আদর্শ ছাত্র পড়ে না।
আমি যখনই শুনলাম সাতক্ষীরায় আপনি আসছেন একে সম্মান করার জন্য, তখনই আমি নিজের পকেট থেকে 1000 টাকা দিয়েছি। তারপরে আমি অফিসকে বললাম, দেখো আজকে আমার সম্মেলনে যেতে হবে, তোমরা বাকি কাজগুলো করো। চলে আসলাম শুধু আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কারণ আপনি আমার ওস্তাদের ছেলে। যদিও তিনি হানাফি লোক, কিন্তু আদর্শ কোথায়? আব্বার যারা ছাত্র তারা গর্ব করে আমি মাওলানা আহমদুল্লাহ ছাত্র, অমুকের ছাত্র বললে তো চাকরি হয়ে যাবে। তার কাছে যারা ছাত্র গড়ে ওঠে তারা আদর্শ হয়ে গড়ে ওঠে। শিক্ষকদেরকেও বলছি, আদর্শ শিক্ষক হন। শুধু অনুবাদ পড়িয়ে দেওয়াটাই কাজ নয়, শিক্ষকদের অনেক কিছু দেওয়ার আছে, আর ছাত্রদেরকেও বহু কিছু নেওয়ার আছে। শুধু বইয়ের পাতায় কিছু লেখা পড়লে শেষ হবে না। ঢাকাতে আজমপুর কি বলে ওটা, বাস স্ট্যান্ড বলে নাকি, ঢাকা আজমপুর বলে বোধ হয়, ইউনিভার্সিটির পরে। তো সেখানে আমার এক সংগঠনের কাজে সরকারের সেক্রেটারির বাসায় আমি গেছি। বাইরে ঘরে বসে আছে, স্লিপ দিলাম, ভেতরে লেখা আছে আমার নাম দিয়েছে, আমার আব্বার নাম লিখে দিয়ে দিয়েছে। ওনাদের বাড়ি সাতক্ষীরায়। তো সেক্রেটারি সাহেব মানে সচিব, সরকারের সচিবরাই তো দেশ চালায়। উনি ঘরে ঢুকেই কাপড় চোপড় খোলেন নেই, ভেতরে গিয়েই ওনার স্ত্রী বলছে, দেখো ওস্তাদজির ছেলে আসছে। বলে কে? আব্বাকে ওস্তাদজি বলতো, মাওলানা আহমদুল ওস্তাদের ছেলে। কি, উনি কী করে আসেন এখানে? ওই অবস্থাতেই সরাসরি এসে আমাকে সালাম দিয়ে বুকে জড়াই ধরছে। ওনার স্ত্রীও চলে আসছে, স্ত্রীর বৃদ্ধ মানুষ। আমি তখন ছোট, তখন আমাদের বিয়ে শাদী হয়নি। বুঝে দেখেন আপনার আব্বা কেমন ওস্তাদ ছিলেন জানেন? আমার পিঠে একদিন একটা ছড়ি বাড়ি মেরেছিলেন, ওই যে একদিন একটু মারল, আর জীবনে আর মার খায়নি। উনি ভয় দেখালেন, যদি তুমি পড়া না পারো তোমাকে ডেলি পিটাবো। তাহলে উনি কখনো পিটাতেন না, ওই লাঠি একটু ভয় দেখার জন্য মারতে হয়। তাই এখনো পর্যন্ত আমি পিঠে হাত বুলালে স্পর্শ অনুভব করি। অথচ উনি সচিব হয়েছেন, উনিও কিন্তু বয়স্ক মানুষ, রিটায়ারমেন্টের কাছে চলে গেছেন। পরপর দুইজন সেক্রেটারির বাসায় গিয়ে একই কথা শুনতে হয়েছে। আব্বার সম্মানে আমি সম্মানিত হয়েছি, ঠিক মার্কাজের শিক্ষকদের সম্মানে তোমারও সম্মানিত হবে ইনশাআল্লাহ। যোগ্য শিক্ষক সারা জীবন স্মৃতির ভাস্বর হয়ে থাকেন। শিক্ষক ভাইদেরকে বলবো, দয়া করে আদর্শ শিক্ষক হন। ছাত্রদেরকে বলবো, আদর্শ শিক্ষার্থী হও। যেসব মেয়েরা গড়ে উঠছে তারা আমাদের সবচেয়ে মূল্যবান সন্তান। অতি সত্বর তারা শ্বশুর বাড়িতে যাবেন, সেখানে গিয়েও যেন প্রমাণ হয় ওই লাকের মতো শ্বশুর বাড়ি যেই বিপ্লব শুরু করে দিয়েছে। একই কিন্তু বেদাতীদের বই কেন আপনার বাড়িতে? এই যে চরিত্র, এই চরিত্র গড়ে ওঠে কিন্তু আমার কাছে এই পরিবেশে। আল্লাহ পাক তোমাদের সবাইকে সংস্কারক হওয়ার তৌফিক দান করুন। সংস্কার মনা একটা ছেলের দ্বারা যত বড় কাজ হয়, কুসংস্কারাচ্ছন্ন বড় বিদ্যার্থীকে দিয়ে তা হয় না। কারণ যে এদেশে যারা বড় বড় বেদাতীদের লিডার, তারা কিন্তু আমাদের সাথে বড় বড় আলেমরাই বেদাতি বেশি। তাদের সামনে হক কথা বললে তারা খেপে যায়, কিন্তু তোমাদের সামনে হক কথা বললে খেপে যাবে না, তোমরা খুশি হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে যুগ সংস্কারক হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।